জানো তো, আমাদের শারীরিক অসুখ বিসুখ যতটা না ক্ষতিকারক বা সাংঘাতিক রূপ ধারণ করে, অবশ্যই সাংঘাতিক রূপ ধারণ করে যখন বেশি বাড়াবাড়ি হয়। ডাক্তার বাবু অনেক সময় জবাবও দিয়ে দেন হয়তো ঠিক হবে না, সেটা তো একটা সাংঘাতিক পর্যায়ে। বা যারা আত্মীয় স্বজন নিজের লোক, তাদের মনে হতে পারে যে কি জানি হয়তো দিন শেষ হয়ে এলো, এরকম মনে হতেই পারে। তো সেই ক্ষেত্রে তো এটা সাংঘাতিক ব্যাপারই। কিন্তু মানসিক রোগ হলো তার থেকে শত গুণ সাংঘাতিক, জানো তো। একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে এই মানসিক রোগ। তার নিদর্শন আমি একটি ঘটনা বলতে চলেছি, যেটা কিছুদিন আগেই আমাদের ঠিক পাশের পাড়ায় ঘটেছে। এই মানসিক রোগ মানে জন্মগত মানসিক রোগ না, অযথা চিন্তা ভাবনা করা, অযথা ভাবা যে এটা হলে এটা হয়তো আমার হবে, আমি হয়তো মানে আমার খারাপ হচ্ছে, বা অনেক সময় হয় না যে কাল্পনিক কিছু জিনিস আমরা মনে পোষণ করে রাখি, এবং সেইগুলোর বহিঃপ্রকাশ যে কী সাংঘাতিক হতে পারে। তো আজকের এই বক্তব্য শুনলেই তোমরা মানে বুঝতে পারবে। ওই জন্য মনের রোগকে বা মনের ভেতর কুচিন্তা বা অযথা কিছু কল্পনা করে মানে বেশি বেশি ভেবে নেওয়া উচিত না, এটা কখনো করতে যেও না। তো তার আগে বলে রাখি তোমাদের শুভ দিন আজকে, যেন প্রত্যেকে তোমাদের দিনটা খুব ভালো কাটে। আর তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমি আর ব্লগটা শুরু করছি। শোনো, এই মনের ওপর চাপ বা অযথা চিন্তা করাতে কি সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমাদের পাশের পাড়াতে এক ভদ্রলোক, আমার স্বামীর বয়সী হবে, মানে 60 বছর পেরিয়ে গেছে। তো রিটায়ার্ড করেছেন উনি, একটা সরকারি সংস্থায় কাজ করতেন, উনি রিটায়ার্ড করে গেছেন। ওনার একটি মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে, সম্প্রতি বছরখানিক আগে একটি নাতনিও হয়েছে। তো ওই বছরখানিক আগে মানে এই বছরেরই গোড়ার দিকে ওনার হার্টের সমস্যা ধরা পড়ে। এবং সত্যি কি মিথ্যে জানি না, তোমরা যদি কোনো একটা বড় বড় জায়গায় দাও, মানে বড় নার্সিং হোমের কথা বলছি বা প্রাইভেট হসপিটালের কথা বলছি, ওরা তক্ষুনি বলতে থাকে আপনাদের এত%, আমি প্রায় শুনি বলে এটা, আপনার 70% ব্লকেজ হয়েছে, আপনার 80% ব্লকেজ হয়েছে, হয়তো হয়েছে, আমি সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু সচরাচর এরকম আমরা শুনতেই পাই। আপনার ইমিডিয়েটলি হার্টের অপারেশন করতে হবে বা স্টেন বসাতে হবে। তো এর ক্ষেত্রে এই ভদ্রলোকের নাম বাবলাদা আর কি আমরা বলতাম, তাকেও সেটা বলা হয়েছে। উনি ওই ধরো দমদমের ওদিকে একটি মানে স্বনামধন্য নার্সিংহোমে ভর্তি হয়েছিল। তা ওনাকে বলা হয়েছে আপনার 80%-এর ওপর ব্লকেজ, আপনাকে ইমিডিয়েটলি স্টেন বসাতে হবে। তো ওদের কাছে দেখো, সরকারি চাকরি যারা করে বা করছে বা করেছে, তাদের কিন্তু মাইনে গত 5-7 বছর 10 বছরে ব্যাপক বেড়েছে, এবং পেনশনটাও সেরকম পায়। একটি মেয়ে, তার ভালো বিয়ে হয়ে গেছে, মেয়েও চাকরি করে, তার কাছে সেটা কোনো ব্যাপারই না। তো সে একটা প্যাকেজ, এখন তো আবার প্যাকেজের যুগ, সব কিছু প্যাকেজ, বিয়ের গয়না কিনতে যাও প্যাকেজ, বিয়েটাও মনে হয় প্যাকেজ, সবই প্যাকেজ। তো চিকিৎসাটাও প্যাকেজের আন্ডারে পড়ছে। তো দুটি, আমি না এইসব ব্যাপারে বুঝি না, কি দুটো স্টেন বসাতে হবে যা শুনলাম। তো একটা প্যাকেজ দিল, এই প্যাকেজ, তার মধ্যে এই ইনক্লুডেড থাকবে, এই থাকবে। তো যথারীতি সে ভর্তি হয়ে গেল, তার ওই করে স্টেন বসানো হয়ে গেল। হয়ে তো সপ্তাহ খানিক কি 4-5 দিন পর সে বাড়িতে ফিরে এলো। তারপরে তার হলো কি, মাসখানিক পর তার আবার চেক আপের ডেট পড়লো। এইরকম কেটে যাওয়ার পর, মানে কয়েক মাস যাওয়ার পর, সে প্রায়শই আমার হাজব্যান্ডের বা আমার বরের বন্ধু, তো প্রায় বলতে লাগলো, জানিস আমার না এই হয়েছে, আমি না বেশি দিন আর বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না।
সমানে এই কথাটা বলছে, বলে কেন বাঁচবি না কেন? তারপরে ইতিমধ্যে নাতনি হয়েছে, এই তো নাতনি হয়েছে, আহা ওর তো আমি বড় হওয়া দেখতে পারবো না, ওর মুখে ভাত হবে, তার আগেই না আমি চলে যাই, আমি ওর বড় হওয়া দেখতে পারবো না, ওর জন্য আমি কিছু জিনিস রেখে দিতে চাই, যাতে বিয়ের সময় ওর মা বলতে পারে যে এটা তো দাদু রেখে গেছে, বা একটা অ্যামাউন্ট টাকা রেখে দিতে চাই, যাতে পড়াশুনো করতে কাজে লাগে। তখন আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ এটা তো করা যেতেই পারে, তুমি দাদু হয়েছে, তোমার তো এটা করতেই পারবো, আর তোমার তো তুমি আর তোমার বউ, তোমার সেরকম কোনো খরচা নেই। যখনই দেখা হতো জানো, আমি না বাঁচবো না, আর না অযথা আমার মনে হয় এটা হয়েছে, আমার মনে হয় জানিস তো আমি না রোগা হয়ে যাচ্ছি না, হয়তো সে রোগা হয়নি, জানো তো, চেহারা ভালো আছে বেশ, বরঞ্চ স্টেনটা বসাবার পর তার শরীরের মধ্যে একটা জেল্লা, মানে একটা মানে রেস্টে ছিল তো, খাওয়া দাওয়া ঠিকঠাকটা পড়েছে, তার চেহারার মধ্যে না মানে একটা কি বলবো চাকচিক্য ভাব দেখা গেছে, একটা জেল্লা দেখা গেছে। পরে কই না তো, না না তো বুঝতে পারছিস না আমি রোগা হয়েছি, দেখ আমার না এখন ঘন ঘন রাত্রে ইউরিন হয়, তো তাহলে সেটা প্রস্টেটেরও প্রবলেম হতে পারে। তো ডাক্তার দেখানো হলো, এবং মানে যথারীতি অনেক টেস্ট দেওয়া হলো, দেখলো সুগার নেই। হ্যাঁ, প্রস্টেটের সমস্যা একটু দেখা গেছে, তো প্রাথমিক স্টেজ তখন আমার হাজব্যান্ড সাজেশন দিল যে তুই এক কাজ কর, তুই হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক আরম্ভ কর, তাহলে ওই স্টেজটাতে মানে অপারেশনের স্টেজটাতে না যেতেও হতে পারে। ঠিক আছে, সেই মতন কাজ হলো। আমাদের একটি জানাশুনো হোমিওপ্যাথি ডাক্তার আছেন, ওনার বয়স প্রায় 90 বছর, কিন্তু খুব ভালো ডাক্তার। তো তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, আমাদের খুব চেনা জানা। তো নেওয়া হলো ডক্টর এন ব্যানার্জি, উনি সুকিয়া স্ট্রিটে, ওনার একটা ছোটো ফ্ল্যাট, উনি ওখানেই থাকেন, ওনার স্ত্রী নেই, আর ছেলেমেয়েরা সব বিদেশে থাকে। তো তাকে সেখানে নিয়ে যাওয়া হলো, আমার বরই নিয়ে গেল। তো দেখে সে প্রস্টেটের মানে যাতে না হয় আরও আনুষঙ্গিক ওষুধ দিল, এবং যেন সেই ভদ্রলোক, সেই 90 বছরের ডাক্তার ভদ্রলোক তাকে বোঝালো, দেখো এইগুলো মাথায় প্রশ্রয় দিও, দেখছো তুমি বলছিলে তোমার সুগার হয়েছে, সুগার তো তোমার হয়নি, তুমি অযথাই রোগগুলোকে মাথায় প্রশ্রয় দিও না, যত তুমি প্রশ্রয় দেবে তোমার রোগ যদি নাও থাকে, মানে এটা নেগেটিভ থিঙ্কিং, তুমি তো একটা নেগেটিভ থট নিয়ে চলছো, দেখবে তুমি যদি এই নেগেটিভিটিটাকে প্রশ্রয় দাও তোমার জীবনে বা এতে, সত্যিই দেখবে তোমার ক্ষতিকারক বা নেগেটিভ হবে। তুচ্ছ তাচ্ছলে একটা জ্বর জারি একটা কিছু হলে পরে সেটাকে উড়িয়ে দাও, ওটা কোনো ব্যাপার না, তুমি তো এত বছর বয়স, তোমার 60 বছর পেরিয়ে গেছে, তোমার কি এর মধ্যে কোনো বড় অসুখ বিসুখ হয়নি? হয়েছে, কিন্তু তুমি এখন মানসিক দিকে দুর্বল হয়ে পড়েছো বলে, হ্যাঁ আমি ওই স্টেন বসাবার পর মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তখন ওই ভদ্রলোক, মানে ওই হোমিওপ্যাথি ডাক্তার ভদ্রলোক, দেখো ওনার তো বোঝাবার কথা না, উনি তো সাইকোলজিস্ট না, তো উনি কিন্তু বোঝালেন যে না এটা তোমার মনের রোগ, তুমি ভাবছো যে তোমার বোধহয় এটা হয়েছে, তোমার বোধহয় ওইটা হয়েছে, এটা ভেবো না, তুমি তোমার কোনো ক্লাবে জয়েন করো, বা কোনো কিছু শেখো, লাফিং ক্লাবে যাও, যাতে তোমার সকাল থেকে সন্ধে মানে চলে যায়, বন্ধুদের সঙ্গে মেলামেশা করো, বন্ধুদের সঙ্গে তো মেলামেশা সে বন্ধই করে দিয়েছে প্রায়, কারণ সে একমাত্র আমার স্বামীকে দৌড়ে দৌড়ে মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে, জানিস আমার না আজকে এই হয়েছে, হঠাৎ একদিন এসে বলল, জানিস আমার না পায়ের গোড়ালির কাছটা ভীষণ ব্যথা করছে, কি জানি কি আবার রোগ হলো, ইউরিক অ্যাসিড হয়নি তো? তৎক্ষণাৎ মানে যেরকম ভাবা তেমনি কাজ, তৎক্ষণাৎ তার ইউরিক অ্যাসিডের টেস্টও হয়ে গেল, না ইউরিক অ্যাসিড না, কোনো কারণে ওই গোড়ালিটা হয়তো ফুলেছে। আরে বয়সে তো অনেক কিছুই লোকের হয়, আমাকে নিয়ে ধরো, বা আমার বয়সী যারা আছে এই 57-58 যাদের বয়স, তাদের ভাবো না কেন, আমার তো 57+, তো তারা কি তাদের কি কিছু না কিছু রেখেছে। তো কালকেই আমার ভীষণ কোমর ব্যথা করছিল জানো, রাত্রিবেলা আমি আমার হাজব্যান্ডকে বললাম, জানো আজ না কোমরটা ব্যথা করছে, বলে হ্যাঁ ঠান্ডাতে অনেক সময় এরকম হয়, আমারও পায়ের কাছটা হাঁটুটা বেশ ব্যথা করছে, তো আমাকে একটা আয়ুর্বেদিক ওষুধ আমার একটা কেনা থাকে, পেন কিলার, মানে অ্যালোপ্যাথিকটা তো অনেক সময় ক্ষতিকারক হয়, তো আমাদের একটা না ওই ক্যাপসুল টাইপের আয়ুর্বেদিক কেনা থাকে, বলে তুমি রাত্রিবেলা শোবার সময় এটা খেয়ে শুনো। তো খাবার পর দেখলে আমাদের সকাল থেকে আগে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু অযথা ওষুধও খাই না, আমি দেখি আগে কতটা কি বাড়ছে। তো এইরকম,
এইরকম করতে করতে না ভাবতে এরকমই না ভাব, মানে এই বাবলাদার কথা বলছি, উনি না এইরকমই না ভাবছে, একটা করে রোগ ওনার মুখে আসছে যে এইটা বোধহয় হয়েছে, তো সঙ্গে সঙ্গে টেস্ট হয়ে যাচ্ছে। এবার অযথা টেস্ট সেটা হয়নি, যেটা যেটা ও সে ভাবছে তা হয়নি। এবং ওই হোমিওপ্যাথি ডাক্তার তাকে বলেছিল যে তো তোমার কি এই যে স্টেন বসালে তুমি না, তার ফলে কী হয়েছে, তোমার হার্ট যতটা ড্যামেজ হয়েছিল সেটা তো রিকভার করেই গেল, হিল আপ হয়ে গেল, তার থেকে তোমার হার্টটা আরও স্ট্রং হয়ে গেল, খুব শক্তিশালী হয়ে গেল, তোমার তো বছর 20 বছর তোমার কোনো চিন্তাই নেই, এরমভাবে যেন বলতে লাগলো। এবং খাওয়া দাওয়া সে তুমি তো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশানে রেখেছো, যেরকম কী কী খাও জিজ্ঞাসা করেছিল, আমি এই খেয়ে, বাবা তুমি তো সবই মানে ঠিকঠাক মেনে চলছো, কাজেই তোমার 20 বছর তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু নিশ্চিন্তে সে থাকতে পারলো না। তার বউ আমার বরকে প্রায় ফোন করে বললো, দাদা বলতো আর কি, আর দেখো দাদা আজকে না এই ঘটনা, আজকে না বলছে মাথাটা ঘুরছে, আজকে বলছে আমি চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, আবার চোখের ডাক্তার দেখাতে হবে। দেখো তার বউয়ের তো একটা বিরক্ত লাগে না, সবসময় রোগ রোগ রোগ, এটা শুনতেও তো ভালো লাগে না। আর সবই যে রোগ তা তো না, সব বেশিরভাগই তো মানে কাল্পনিক রোগ বা মন গড়া রোগ। ওর মেয়ে এসে বোঝাচ্ছে, জামাই এসে বোঝাচ্ছে, হঠাৎ মাথায় বাই উঠলো যে আমার বাড়ির আমার অংশটা আমি বিক্রি করে দিয়ে সেই টাকাটা আমি ব্যাংকে রাখবো। আর তার বউকে বলল যে আমি যতদিন বেঁচে আছি সামনে একটা বাড়ি ভাড়া করে নেব, ভাড়া করে নিই, তারপরে আমি তো মরে যাবই, আমি মরে গেলে পরে তুমি তোমার মেয়ের কাছে চলে। মেয়েকেও বললো যে হ্যাঁ রে তুই তোর মাকে নিয়ে যাবি তো, দেখবি তো, বলে হ্যাঁ আমাদের তার মেয়ের বেহালায় কোথায় একটা বিয়ে হচ্ছে, বিশাল বড় বাড়ি, চিন্তা নেই, তোমরা দুজনেই এখনো কি, তার মেয়ে না জামাই দুজনেই বলেছে, যখন আপনি এরকম আপনার মনে এরকম চিন্তা ভাবনা হচ্ছে, তার জামাই বলছে আপনারা গিয়ে আমার কাছে আমাদের বাড়িতে 1 মাস থাকুন না, সেখানে আমার বাবা আছে, মা আছে, তারপরে নাতনিটা আছে, তারপরে একটা অন্য জায়গায় ঘুরবেন ফিরবেন, মনটাও ভালো হয়ে যাবে। সে তো গেলই না, বলতো বাড়ি খোঁজার লোক দেখতে লাগলো, যে মানে বাড়ি বিক্রি করবে সেই লোক দেখতে লাগলো। এবং সে মনে মনে ওটা ভেবেই নিল আমি বাড়ি বিক্রি করে একটা ভাড়া বাড়িতে যাব, তারপরে আমি মরে গেলে আমার বউ মেয়ের বাড়িতে চলে যাবে, একটা কল্পনা সে করে নিল। ঠিক আছে, বাড়ি দেখছে কি বলবে আর বলো তুমি। অথচ দেখো এইরকম শিয়ালদার ওপর একটা দোতলা বাড়ি কম কথা তো না। তো মানে বুঝিয়ে পারা যাচ্ছে না, মানে বাচ্চাদের তুমি বুঝিয়ে পারবে, বুড়োকে তুমি কি করে বোঝাবে, সে তো অনেক কিছু জানে, সেইগুলো সে তার নিজের ওপর প্রয়োগ করছে, মানে এইটা আমার হয়েছে, ওটা আমার হয়েছে, সেটা আমার হয়েছে। শেষ পর্যন্ত এই সপ্তাহখানিক আগে একদিন তার বউ রান্নাঘরে রান্না করছে, সে বাজারও নিয়ে এসছে, ভাবো তুমি, বাজারও সে করে নিয়ে এসছে, বাজার করে নিয়ে এসে তার বউকে দিয়েছে। দেওয়ার পর সে বলল যে আমার না শরীরটা আজকে ভাল লাগছে না, কারণ এটা প্রায় বলে থাকে, কাজে তার বউয়েরও কোনো আশ্চর্য বা অবাক হওয়ার মতন ব্যাপার না। বললো আমি একটু মানে বিশ্রাম নিচ্ছি। তো তার বউ আবার বললো তুমি অযথা এতগুলো গরম জামা কাপড় পরে গেছো, ভেতরে একটা করতুল ওটাই যথেষ্ট ছিল, তারপর আবার তুমি একটা চাদর জড়িয়েছো, মাফলার দিয়েছো, তোমার ভেতরটা হয়তো ঘেমে গেছে, গিয়ে তোমার হয়তো শরীরে লাগছে, ঠিক আছে তুমি এগুলো খুলে একটা হালকা জামা পরে শুয়ে তুমি বিশ্রাম নাও, তারপরে আমি যখন রান্না বান্না হয়ে গেলে তারপরে তুমি উঠে চান করে তারপরে আমরা একসঙ্গে ভাত খাবো। তো যাই হোক, সেই ভদ্র মহিলার তো রান্না বান্না হয়ে গেছে, গিয়ে এই 12টা নাগাদ তখন সে তার স্বামীকে ডাকতে গেছে, যে দরজাটা আটকানো। কি ব্যাপার, দরজাটা আটকানো কেন? দরজা আটকানো থাকবেই বা কেন, আটকানো কেন, তো দরজা তো ধাক্কা দিচ্ছে, ওকে খোলো খুলছে না। তখন পাড়ার লোকেদের ডেকেছে, তারা গেছে, তা পুলিশ এরম হয়েছে দেখে সবাই বলল পুলিশে খবর দেওয়া হলো। মানে এইসব করতে করতে 8 ঘন্টা 45 মিনিট কেটে গেছে। তারপরে পুলিশ এলো, তারপরে দরজা ঠেলে ভেঙে তাকে দেখা গেল গলায় দড়ি দিয়ে ঝুলছে।
এবং লিখে দিয়ে গেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি স্বইচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি এবং আমার নাতনিকে আমি অজস্র ভালোবাসা দিয়ে গেলাম এবং আমি আলমারিতে একটা জায়গা সব লিখে দিয়ে গেছি কি কি ব্যাপার না ব্যাপার, কে কি পাবে, আমি মরে গেলে কোথায় পেনশনের জন্য যেতে হবে, আমার বউকে কি কি করবে, আমি একটা খাতায় সব লিখে দিয়েছি। ভাবো এই কদিন ধরে সে লিখেছে কোথায় কি আছে না আছে লিখে। ভাবো তুমি একটা মন গড়া কল্পনা করে করে, মানে রোগের কল্পনা, মানে আমার বুঝি এটা হয়েছে, আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি আমাকে সমানে, আমি না বেশি দিন বাঁচবো না, আমি না বেশি দিন, আর তো হয়ে এলো, আর তো হয়ে এলো, আর বেশি দিন তোদের সঙ্গে দেখা হবে না, এই কথাটা বারবার আমার বরকে বলতো। ভাবো এও এক ধরনের মানসিক রোগ। ওই জন্য তোমাদের কাছে আমার বলার বক্তব্য, ধরো সাংঘাতিক কিছু হলে তোমরা তো ডাক্তার দেখাবে, কিন্তু অযথা রোগকে মাথায় চড়তে দিও না, মানে মাথায় তুলে নেছো না। ছোটোখাটো জিনিস অনেক কিছুই হবে, সেগুলো কিছুদিন দেখো, যদি দেখো যে কমছে না তখন ডাক্তার দেখিও। কিছু তো প্রাথমিক চিকিৎসা আমরাও জানি, বলো তুমি, গা হাত পা ব্যথা হলে বা জ্বর হলে পরে এই ওষুধটা খেয়ে নেবো, ওই ওষুধটা খেয়ে নেবো, এগুলো তো আমরা ছোটোবেলা থেকেই আমাদের বাবারাও সেটা দিয়ে এসছে, পরবর্তীকালে আমার স্বামী বা তোমাদের বাড়ির লোকেরাও দিয়ে আসে। তাই বলছি রোগ ভোগকে মাথায় চড়তে দিও না। তো কেমন লাগলো প্লিজ জানিও। আর তোমাদের যাদের যাদের এরকম মানে বাতিক আছে, আমার বুঝি এটা হয়েছে আমাকে এক্ষুনি ওষুধ খেতে হবে, তারা প্লিজ এটা করো না। অতিরিক্ত নিজে নিজে ওষুধ খাওয়াটাও কিন্তু কিডনি ড্যামেজ করে দিতে পারে, হার্ট দুর্বল করে দিতে পারে, এটা কখনোই করো না। আর এইরকম মনে মানে মাথায় তুলে নেছো না কোনো অসুখকে। অসুখ আছে, চিকিৎসা আছে, ঠিক হয়ে যাবে। তো কেমন লাগলো প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং আমার চ্যানেলটিকে যদি আমাকে তোমাদের পছন্দ হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।